1948 সালে জাতিসংঘের সার্বজনীন ঘোষণাপত্র অর্থাৎ ইউডিএইচআর এর আজকে ৭৭ বছর পূর্ণ হলো। জাস্ট 2 বছর পরেই অর্থাৎ 1950 সালে 10 ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে জাতিসংঘ ঘোষণা করে। এর মূল প্রেক্ষাপটটা ছিল বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া যে ঘটনাগুলো তা মানুষের মধ্যে ব্যাপক ক্ষতের সৃষ্টি করে। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি বনি আদমকে নির্বিচারে হত্যা করা হয়। অক্ষ শক্তি কর্তৃক এই হত্যাযজ্ঞ শুরু করা হলেও পরবর্তীতে মিত্র শক্তিরা চতুর্মুখী আঘাত করে বিভিন্ন জায়গায় বাফার স্টেট তৈরি করে জাতিগত নিধন, যেটা এই ইথনিক ক্লিনজিং সংগঠিত করেছিল, জেনোসাইড ঘটিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হয়েছিল, কিন্তু এটা ছিল এক ধরনের কনস্পাইরেসি, যে কনস্পাইরেসির পার্ট হিসেবে পরবর্তীতেও এই পৃথিবী আরও অনেকগুলো যুদ্ধ দেখেছে। কোল্ড ওয়ার হয়েছে, কমিউনিস্টদের উত্থান হয়েছে, গণনিধন যজ্ঞে পরিণত করা হয়েছিল এই ভূখণ্ডকে, এই স্টেপকে। আপনারা জানেন এই অঞ্চলে রুয়ান্ডায় গণহত্যার ঘটনা ঘটেছিল, যেখানে পলপটের নেতৃত্বে 30 লক্ষ মানুষকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল। কমিউনিস্টদের উত্থান হওয়ার পরে তাদের বন্দোবস্ত এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য নির্বিচারে মানুষদেরকে তারা হত্যা করেছিল। গুলির অভাব ছিল, গুলি করে মানুষকে হত্যা করতে গিয়ে একটা বুলেট খরচ হবে, এ কারণে বুলেট খরচ না করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারত। যেহেতু গুলি খরচ হবে, এটা অর্থ খরচ হবে, কিন্তু জনগণের জীবনের মূল্য কমিউনিস্টদের কাছে তখন ছিল না। কম্বোডিয়ায় গণহত্যা করেছিল, খেমার রোজের নেতৃত্বে কি গণহত্যা চালানো হয়েছিল ইতিহাস তার সাক্ষী। পার্শ্ববর্তী চায়নায় যখন মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিজমের বিপ্লব হলো 49 সাল থেকে টানা দীর্ঘ সময় ধরে এখানে যে রিফরমেশন, পলিটিক্যাল রিফরমেশনের নাম করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। এরপরে কালচারাল রিফর্মের নাম করে 1976 পর্যন্ত প্রচুর মানুষকে এখানে হত্যা করা হয়েছিল। এর পাশাপাশি আলবেনিয়াতে আপনারা হয়তো ইতিহাস পড়েছেন, সেখানে কমিউনিজমের বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে উত্থান হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। যত মসজিদ নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ে সব মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে গুদামঘর তৈরি করা হয়েছে, অথবা বার, ড্যান্স ক্লাব এগুলোতে রূপদান করা হয়েছিল। মানুষের অধিকারের কথাগুলো তারা বললে তাদেরকে নির্বিচারে হত্যা করা হতো। রাষ্ট্রযন্ত্র এমন হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। ইন্দোনেশিয়ায় গণহত্যা হয়েছিল। বিংশ শতাব্দীর হিসেব করলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও এই ভূখণ্ডে, এই পৃথিবীতে অন্তত 13টি বড় বড় দুর্ঘটনা ঘটেছিল, যার মধ্য দিয়ে কয়েক কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। এরপরে তো জাতিসংঘ খুব তোড়জোড় করে একটা ফরমেশন গঠন করলো, কিন্তু তার মধ্যে কিছু ভেটো দেওয়ার ক্ষমতা সম্পন্ন রাঘব বোয়ালকে রেখে পশ্চিমাদের পকেটের একটা সংঘে পরিণত করলো, যেখানে মানবাধিকার বলতে বোঝায় তারা যেটাকে বলবে সেটা হচ্ছে মানবাধিকার, তাদের মতের বাইরে গেলে সেটা আর মানবাধিকার হিসেবে গণ্য হয় না। একবিংশ শতাব্দীতে এসে আমরা দেখতে পাচ্ছি গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে আমেরিকায় জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনে তার কলকাঠি সে নাড়লেও গাজায় গণহত্যার ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। সেখানে 70,000-এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে, যার অধিকাংশ হচ্ছে দুর্বল শিশু এবং নারীরা। খাদ্যের অভাবে তারা মাটি খেয়ে বেঁচে আছে, তারা ভূখণ্ডে নিউট্রিশনের অভাবে ভুগছে। এমন একটা পরিস্থিতি গাজায় তৈরি করা হয়েছিল। তিউনিসিয়ায় গণহত্যা চালানো হয়েছিল, হার্জেগোভিনায় গণহত্যা চালানো হয়েছিল। পৃথিবীর ইতিহাস তো এমনটাই ইতিহাস যেখানে মানবাধিকার লঙ্ঘন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা এখন সোকল্ড সভ্যতার কথা বলে একটা সভ্যতার যুগে পদার্পণ করেছি, কিন্তু ক্ষমতাসীন যারা, তাদের হাতেই মানবাধিকার এখন পর্যন্ত বন্দী হয়ে আছে। যার হাতে ক্ষমতা নাই তার মানবাধিকারের কথাও বলতে নাই। যদিও জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন ঘোষণা করেছে, কিন্তু তার ইউনিভার্সালিটি নিয়ে কোশ্চেন আছে। এটা হচ্ছে পারপাসিভ ডিক্লারেশন। এই ডিক্লারেশন শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হয় যাদের আসলে ক্ষমতা রয়েছে, যাদের ভোকাল রয়েছে, যাদের শক্তিমত্তা আছে, কথা বলতে পারে। আর যারা হচ্ছে নিরীহ,
যাদেরকে প্রোটেক্ট করার কেউ নাই, তাদের এই পৃথিবীতে আসলে মানবাধিকার বলতেও কিছু নেই। বাংলাদেশের ইতিহাসটাও এমনটাই আমরা দেখেছি। স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময় ধরে গণহত্যাগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত করা হয়েছে। এখানে তো সেই গণবাহিনী বা রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধের পরেই, স্বাধীনতা যুদ্ধের পরেই। এই রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার মানুষকে বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, বিচারের মধ্য দিয়ে প্রহসন করে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো একবারে দেশ স্বাধীনতার ইমিডিয়েট পরেরই ঘটনা, যার ফলশ্রুতিতে এখানে 1974 সালে একটা দুর্ভিক্ষ সংগঠিত হয়েছিল। এটা ম্যানমেড অনেকটাই। এই দুর্ভিক্ষ স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পরে যেভাবে বাংলাদেশকে রিকনস্ট্রাকশন করার দরকার ছিল, সেখান থেকে বের হয়ে গিয়ে লুটপাট করা, মানুষকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, মানুষকে তার মানবিক অধিকার থেকে বঞ্চিত করা, ব্যাংক লুটপাট করা, এরপরে ক্ষমতাসীন যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল ক্ষমতা বাকশাল কায়েম করে নিজেদের কাছে কুক্ষিগত করে রাখা, এমন একটা অবস্থা পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছিল। আপনারা জানেন স্বাধীনতার ইমিডিয়েট 1 বছর 2 বছরের ব্যবধানে তৎকালীন সময়ে ডাকসুর পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধিটা থেকে কেড়ে নেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে ও বঙ্গবন্ধু হইতে পারে না, ও এত বেশি নির্বিচারে হত্যাকাণ্ড চালাইছে। সম্ভবত সে সময় ডাকসুর ভিপি ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি পল্টনে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন তার বঙ্গবন্ধু উপাধি আমরা মানি না, ডাকসু থেকে এটা বহিষ্কার করা হলো। এমন পর্যায়ে সে গিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রতিনিধিরা তৎকালীন সময়ে তার বিরুদ্ধে এই ঘোষণা দিয়েছিল। তারপরেও সে আরও বেশি মনস্টার হয়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতা বজায় রেখেছে পরবর্তী ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় এসেছিল। স্বৈরাচারের উত্থান হয়েছে, স্বৈরাচার ধারাবাহিকভাবে এইখানে মানুষদেরকে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য হত্যা করেছে। তার একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিল, সেই ছাত্র সংগঠন দিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে। স্বৈরাচার বিদায় নিয়েছে, মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ভেবেছিল কিছু একটা আস্থা এখন পাওয়া যাবে, কিন্তু সেটাও চুরি করা হয়েছে। চুরি করে যারা ক্ষমতায় দখল করেছে তাদের সেই নির্বিচারে লুটপাট করা, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করা, মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেয়া, তাদের জমিগুলো জোর দখল করা, তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়া। যখন কোনো রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রের ব্যাপারে কথা বলে, রাষ্ট্রের অন্যায় অবিচারের বিরুদ্ধে কেউ কথা বলছে, তাদেরকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে, বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, পুলিশের হেফাজতে নিয়ে হত্যা করা হয়েছে। এগুলো আমাদের চিরায়িত একটা স্বভাবে পরিণত হয়েছে। ধারাবাহিকতা তো বজায় রেখে সর্বশেষ আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘ 15 বছরে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার এই বাংলাদেশে চালিয়েছে, তার পরিণতি হয়েছে এই বাংলাদেশ থেকে তাকে তল্পা নিয়ে যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এমন গণহত্যাগুলো তারা এই ভূখণ্ডে চালিয়েছিল, তাদের কাছে সে বিদায় নিয়ে চলে গেছে। ইসলামী ছাত্র শিবিরের উপরে এই সময়কার পরিচালিত ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি নির্যাতন ইসলামী ছাত্র শিবিরের উপরে চালানো হয়েছে। টোটাল যে গুমের ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেছেন, সেই প্রতিবেদন গুম কমিশন যখন দিয়েছে, টোটাল গুমের ঘটনার 31% গুমই হয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। আমাদের 255 জন ভাইকে এই 15 বছরে নেতাকর্মী, নেতা পর্যায়ের দায়িত্বশীলদেরকে আমাদের 255 জনকে সেখানে গুম করা হয়েছে। এবং সমীক্ষায় দেখা গিয়েছে ওইখানে গুমের তালিকা যত কোনো ছাত্র সংগঠন ওইভাবে হাইলাইটস করা হয় নাই, রাজনৈতিক দলগুলোকে প্রকারান্তে মূলত হাইলাইটস করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে বিএনপি, তার ছাত্র দল, তার যুব দল, শ্রমিক দল, তাঁতি দল, সব দল মিলে হচ্ছে 35% গুমের ঘটনা ঘটেছে। আর দ্বিতীয় একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের উপরেই 31% গুমের ঘটনা ঘটিয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এরপরে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, 25% গুমের ঘটনা তাদের উপরে ঘটেছে। অর্থাৎ ইসলামিস্টদের উপরে তাদের যে একটা আক্রমণ ছিল এবং বাংলাদেশে যে ইসলামের উত্থান এবং ইসলামী যে মানবতার একমাত্র মুক্তি দিতে পারে, এই বাণী যখন মানুষ আস্তে আস্তে গ্রহণ করছিল, তখন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এবং নানা ধরনের ইসলামোফোবিয়া তৈরি করে, তারপরে ওয়েস্টার্নদের চোখে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে নির্বিচার হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া হয়েছে। আমাদেরকে জেলখানায় নিয়ে যখন মারতো আর কোনো অপরাধ ছিল না, আমরা বলছি আমরা কি করছি, আমাদেরকে বাসা থেকে পড়ার টেবিল থেকে ধরে নিয়ে গিয়ে সামনে অস্ত্র উদ্ধারের নাটক করা হয়েছে, বলা হয়েছে এই অস্ত্রগুলো নাকি আমাদের কাছ থেকে পাওয়া গেছে। এরপরে নীলক্ষেত থেকে, এরপরে বাংলা বাজার থেকে বই কিনে নিয়ে যায়, তাফিমুল কোরআন, তারপরে হচ্ছে অধ্যাপক গোলাম আজম স্যারের বই, অন্যদেরকে ইসলাম নামাজ শিক্ষার বইগুলো কিনে নিয়ে যেয়ে, জীবন্ত নামাজ এইসব বই কিনে নিয়ে গিয়ে আমাদের সামনে দিত। কোরআন, নামাজের বই, হাদিসের বই, এরপরে বিভিন্ন ইতিহাসের বইগুলো সামনে দিয়ে বলতে এগুলো জঙ্গি বই।
আমাদের যারা শুনানি করতো তারা বলতো যে এগুলো জঙ্গি বই, নিষিদ্ধ বই, তার তো একটা লিস্ট থাকতে হবে। কিন্তু কোনো রিলিস্ট পুলিশ সেখানে দেখাতে পারতো না, নির্বিকার পুলিশ দাঁড়িয়ে থাকতো। কিন্তু আমাদের মামলা কোন এক অজানা কারণে, ইনভিজিবল হ্যান্ডের কারণে সেগুলো পরিচালিত হতো। আমাদের রিমান্ড মঞ্জুর করা হতো 15 দিন 20 দিন করে, ডান্ডাবেরি পরিয়ে আমাদেরকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমরা বলছি আমাদের অপরাধ থেকে, আপনারাই তো মিথ্যাচার করছেন, পড়ার টেবিল থেকে আমাদেরকে ধরে নিয়ে আসছেন, আমাদের অপরাধ কি? বলছে তোমরা ছাত্র শিবির করো না। হ্যাঁ করি, এটাই হচ্ছে আমাদের অপরাধ, আর কোনো অপরাধ আমাদের নাই। আমাদের সেটা মনে পড়ে যে রাসূলের সময় এমনটাই বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এটা বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের আর কোনো দোষ ছিল না, দোষ ছিল একটাই, তারা শুধু আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান জানাতো। এটা ছাড়া আর কোনোই দোষ তাদের ভিতরে ছিল না। এখন এই দোষটাই হচ্ছে মৌলিক দোষ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। বলে হচ্ছে ছাত্র শিবির করিস, এইটাই হচ্ছে তোদের মূল দোষ। রাত 3টায় নিয়ে গিয়ে আমাদের নির্যাতন করা হচ্ছে, দোষটা কি আমার? দোষ কিছু না, শিবির করিস না, হ্যাঁ শিবির করি, ওইটাই হচ্ছে দোষ। তো ছাত্র শিবির করা আমাদের জন্য এমন দোষের পরিণত করা হয়েছে। এবং 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত, আমি ফ্যাসিবাদ বিদায় নেওয়ার আগ পর্যন্ত, জুলাইয়ের আন্দোলনে তো আমাদের কয়েকশো ভাই শাহাদাত বরণ করেছে, তার আগ পর্যন্ত 103 জন ভাইকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। 88 জন ভাইকে শুধুমাত্র ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার করা হয়েছে। গুম ঘরে নিয়ে যেয়ে আমাদের ভাইদেরকে আয়না ঘরে বন্দি রাখা হয়েছে, বছরের পর বছর পরিবার পরিজন থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। এখনও 7 জন ভাই ইসলামী ছাত্র শিবিরের গুম অবস্থায় রয়েছে। আমরা তাদের অবস্থান জানি না, তারা আসলে কোথায় আছে, কি অবস্থায় আছে। আমরা 5 আগস্টের পরেও অনেক ভাই আয়নাঘর থেকে, বন্দি থেকে মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের 7 ভাইয়ের ব্যাপারে আমরা এখনো পর্যন্ত প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। গুম কমিশনে আমরা আবেদন জমা দিয়েছি, আমরা বিভিন্ন প্রশাসনের দপ্তরগুলোতে গিয়েছি, র্যাবের কাছে গিয়েছি, কিন্তু তারা আমাদেরকে কোনো জবাব দিতে এখনো পারছে না। আমরা বলেছি যদি তাদেরকে এখনো সন্ধান দিতে না পারো, অন্তত সত্যি কথা বলো যে তারা এখন পৃথিবীতে নাই, তাদেরকে এইভাবে হত্যা করা হয়েছে, তাও অন্তত একটু আমাদের তথ্য দাও। সেই তথ্য রাষ্ট্রযন্ত্র আমাদেরকে এখনো পর্যন্ত দিতে পারছে না। এরপরে আমাদের এখানে লেখাপড়া করতে গিয়ে অনেক ভাইয়ের ছাত্র জীবন শেষ করতে পারে নাই। বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আইডেন্টিফাই করার কারণে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের ভাইদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। একজন ভাইকে দেখেছেন যে দীর্ঘ 14-15 বছর পরে তার ফলাফলটা বন্দি করে আটক করে রাখা হয়েছিল, ফলাফল প্রকাশ করতে দেয় নাই। এই ফলাফল প্রকাশ হয়েছে, তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন রেজাল্টে। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ছাত্র শিবির করে, এই কারণে তার রেজাল্টটা পর্যন্ত পাবলিকেশন করা হয় নাই, রেজাল্ট দেওয়া হয়নি, বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। এটা ছিল আমাদের উপরে চালানো সেই জুলুম নির্যাতনের অবস্থান। এবং এই যে দীর্ঘ সময় ধরে বিগত 15 বছরে ইসলামী ছাত্র শিবিরের প্রায় 66,240 জন ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে আমাদের উপরে যে মামলা করা হয়েছিল তাতে প্রায় আসামি করা হয়েছিল 1,53,312 জনকে আসামি করা হয়েছিল। রিমান্ডে নিয়ে 19,000-এর অধিক ভাইকে চরম নির্যাতন করা হয়েছিল। তার মধ্যে পঙ্গুত্ব বরণ করেছিল প্রায় 500-এর কাছাকাছি ভাইকে স্থায়ীভাবে হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে। এভাবে এখনও পর্যন্ত সেই ক্ষত নিয়ে জীবনযাপন করছে। আমাদের 2 জন শাখার দায়িত্বশীল, জয়পুরহাটের সভাপতি সেক্রেটারি কেন্দ্রে আসছে রিপোর্ট জমা দিতে, কেন্দ্রের বার্ষিক রিপোর্ট। তাদেরকে বাস থেকে নামিয়ে নিয়ে গিয়ে 2 জনেরই গুলি করছে, পরবর্তীতে তাদের পা কেটে ফেলা হয়েছে, 2 জন স্থায়ীভাবে পঙ্গু হয়ে আছে। এভাবে ক্ষত বয়ে বেড়াচ্ছে আমাদের ভাইয়েরা দিনের পর দিন। আমাদের ভাইদেরকে যখন গ্রেপ্তার করা হতো, সাতক্ষীরার আমাদের একজন শহীদ এমন হয়েছে বাড়িতে যেতে পারে না 4-5 বছর ধরে। হঠাৎ করে তার মাকে দেখার ইচ্ছা জাগলো তার, রাতের অন্ধকারে মাকে দেখার জন্য সে গেছে, সেখানে ওত পেতেছিল, সেখানে গোয়েন্দা বাহিনী ইসলামী ছাত্র শিবিরের সেই ভাইটিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। এরপরে তাকে যখন ক্রস ফায়ার দিতে নিয়ে যাবে, পুলিশ জিজ্ঞাসা করছে তোমার জীবনের শেষ আশাটা কি? এই ঘটনা আমাদেরকে ওই পুলিশের ওই অভিযানে যারা ছিল তাদের একজন কর্মকর্তা আমাদেরকে পরে বলছে, আর চোখের পানি ফেলছে, কান্নাকাটি করছে, বলছে বড় অন্যায় আমরা করছি তার উপরে। যখন তাকে নিয়ে যাচ্ছে ক্রস ফায়ার দিতে, ক্রস ফায়ারের পূর্বে বলছে তোর কোনো ইচ্ছা আছে কিনা, শেষ ইচ্ছা। তখন আমাদের ভাইটা বলছে যে আমার মাকে তো একটু দেখতে আসছিলাম, মাকে যেহেতু দেখতে পারলাম না, তার আগেই গ্রেপ্তার করলেন, আমার মাকে একটু যদি এক নজর আমাকে একটু দেখায় নিয়ে আসা যায়, আমার মার কাছে আমাকে একটু যদি নিয়ে যান, আমার এইটুকু শেষ ইচ্ছা। তখন অকথ্য ভাষায় গালিগালাজ করলো তাকে, গালিগালাজ করে বুটের আঘাত, লাথি মারছে, চোয়ার মারছে, ঘুষি মারছে। আহত অবস্থায় পরে আবার বলছে আর কোনো ইচ্ছা থাকলে বল, তোর মার কাছে নিয়ে যায়, আর পুলিশ সব
তথ্য খবর সবাই জেনে যাক, নিউজ হোক, এইটা হচ্ছে তোর দুষ্ট পরিকল্পনা। এটা নাকি আমাদের ভাইয়ের দুষ্ট পরিকল্পনা ছিল। এরপরে বলছে যে আমার আর কোনো চাহিদা নাই, পকেটে আমাদের মাসে কিছু পত্রিকা আছে, কিশোর কণ্ঠ পত্রিকা, ছাত্র সংবাদ, এরকম কিছু পত্রিকা আমাদেরকে বিক্রি করতে হয়। এই টাকাগুলো আবার বাইতুল মালে আমাদের জমা দিতে হয়, কারণ এই পত্রিকা বিক্রি করি আর পরের মাসের পত্রিকা আবার প্রিন্ট দিতে হয় সেই টাকা দিয়ে। তো সেই ভাইয়ের পকেটে 300 সামথিং টাকা ছিল। সে টাকাটা বের করে বলছে যে এই টাকাটা তো হচ্ছে আমার পত্রিকা বিক্রির টাকা, দায়িত্বশীলদের কাছে এই টাকাটা দয়া করে একটু পৌঁছে দিয়েন, আর কোনো কথা আমার নাই। এরপরে তাকে গালিগালাজ করে ওই টাকাটা নিয়ে তাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে এক পুলিশ কর্মকর্তা এগুলো বলছে আর চোখের পানি ফেলছে যে আপনাদের ভাইয়েরা ছিল এরকম। আমাদের দোষটা হচ্ছে ছাত্র শিবির করি, এই কারণে আমাদেরকে ক্রস ফায়ার দিতে হবে, মেরে ফেলতে হবে। ঝিনাইদহে আমাদের 2 জন শহর সভাপতিকে হত্যা করা হয়েছে, কেন্দ্র থেকে ধরে নিয়ে গেছে ঢাকা থেকে টানা। এবং এত বেশি হত্যাযজ্ঞ ঝিনাইদহ সাতক্ষীরাগুলোতে চালানো হয়েছে, বগুড়ায় চালানো হয়েছে, এগুলো বর্ণনাতীত। এভাবে মানবাধিকার লঙ্ঘন করে দীর্ঘ সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদ তাদের জন্য যাদেরকে থ্রেট মনে করেছে, সবচেয়ে বেশি থ্রেট ইসলামী ছাত্র শিবিরকে মনে করেছে।